তো গল্পের শুরুতে আমরা একটি শহরকে দেখি যেখানে ভ্যাকসিন ম্যান নামে একটি ভিলেন আক্রমণ করে দিয়েছিল। সে এখানে শহর ধ্বংস করছিল এবং হিরো অ্যাসোসিয়েশনের হিরোরাও তার সামনে টিকতে পারছিল না। সেই মনস্টারটি একটি মেয়ের উপরে আক্রমণ করতে যাচ্ছিলই, তবে তখন সেখানে আমাদের হিরো সাইটামা চলে আসে এবং এখানে সাইটামা এক পাঞ্চেই সেই মনস্টারটিকে একেবারে ডিফিট করে দেয়। এরপর আমাদেরকে সাইটামায় অতীতে নিয়ে যাওয়া হয়, যেখানে সাইটামার মাথাতে ঘন কালো চুল ছিল, তবে বিচার এখন নাদ্ধা। তো এনিওয়ে, হয়েছিল কি, একটি কাকড়ার মতো মস্তায় শহরে আক্রমণ করে দিয়েছিল এবং এখানে সাইতামা জেতায় জীবন নিয়ে অনেক বোর হয়ে গেছিল। সে দেখে সেই মস্তাটি একটি বাচ্চার উপরে আক্রমণ করতে যাচ্ছে এবং সে কি মনে করতে সেই বাচ্চাটিকে বাচ্চা নেয়। এরপর সে ওই মস্তাটির সাথে ফাইট করে এবং সে তাকে ইভেন্চুয়ালি ডিফিটও করে দেয় এবং এই ফাইটের ফলে তার অনেক মজা লাগে। এই জন্য সে একটি হিরো হওয়ার সিদ্ধান্ত নেয়। তবে এখন সে একটু বেশি পাওয়ারফুল হয়ে গেছে এবং সে একমাত্র এই মস্তারে ডিফিট করে দিচ্ছে, যার ফলে তার জীবন আবারও বোরিং হয়ে গেছে। তবে একদিন সকালে কিছু মস্তায় শহরে আক্রমণ করে দিয়েছিল এবং সাইতামা তাদের সাথে ফাইট করতে শুরু করে এবং সেই মস্তাইগুলো সত্যি অনেক পাওয়ারফুল ছিল। সাইতামা যতই সেই মস্তাইগুলোকে মারছিল, আরো অনেক মস্তাই চলে আসছিল এবং এখানে সাইতামায় বেশ মজাই লাগছিল। যখন সে সবাই দেখে ডিফিট করে দেয়, তখন সেই মস্তাইগুলো কিং সেখানে চলে আসে এবং সাইতামা তার সাথে ফাইট করতে যাবে, কিন্তু তখন সাইতামায় ঘুম ভেঙে যায় এবং সে বাইরে দেখে যে সত্যি কিছু মস্তাই শহরে আক্রমণ করে দিয়েছে, কিন্তু তারা অনেক ছোট ছিল এবং তারা সাইতামাকে দেখতেই সেখান থেকে পালিয়ে যায় এবং এখানে সাইতামা বি লাইক, ভাই সব কুছ होने से पहले ही खत्म हो गया। তো এরপর শহরে একটি মূসার মতো দেখতে মস্তায় আক্রমণ করে দিয়েছিল এবং এখানে আমরা এই সিরিজে আরো একটি ক্যারেক্টার জেনোসের সাথে পরিচিত হই, যে সেই মস্তারের সাথে ফাইট করছিল। তবে এখানে সেই মস্কিটোটি অনেক বেশি পাওয়ারফুল ছিল এবং সে অলমোস্ট জেনোসকে ডিফিট করে দিয়েছিল, তবে তখন সাইটামা তাকে এক পাঞ্চেই হারিয়ে দেয়। এই দৃশ্যটি দেখে জেনোস অনেক ইমপ্রেস হয়ে যায় এবং সে সাইটামাকে তাই মাস্টার হতে বলে। এই পরদিন জেনোস সাইটামার বাড়িতে এসেছিল এবং এখানে জেনোস তার ব্যাক স্টোরি বলতে থাকে যে সে কিভাবে একটি সাইবোর্গ হলো। আসলে সে যে শহরে থাকতো সেই শহরে একটি সাইবোর্গ অথবা রোবট আক্রমণ করে দিয়েছিল। সেই আক্রমণের ফলে তার ফ্যামিলি মারা গেছিল, তবে সে কোনো রকম বেঁচে গেছিল। তবে তার বডি পার্টগুলো অনেক গুরুতরভাবে আহত হয়ে গেছিল এবং জেনোসকে বাঁচিয়ে রাখার জন্য ডক্টর কোসেনো তাকে একটি সাইবোর্গ বানিয়ে দিয়েছে এবং এখন জেনোসের লক্ষ্য হচ্ছে তার পরিবারের রিভেঞ্জ নেওয়া। তো এখানে তারা দুজন কথা বলছিলই, তবে তখন সেখানে একটি রোবট তাদের উপরে আক্রমণ করে দেয় এবং সেখানে আরো কিছু মস্তায় তাদের উপরে আক্রমণ করতে চলে আসে। এই মস্তাইগুলোকে আসলে ডক্টর জেনেস পাঠিয়েছিল, তবে সাইতামা সেই মস্তাইগুলোকে ডিফিট করে দেয় এবং এখানে জেনোস আবিষ্কার করে যে সেই রোবটটি তো আসলে একটি গরিলা এবং জেনোস এবং সাইতামা তার কাছ থেকে ডক্টর জেনেসের কথা জানতে পারে এবং তারা তাকে মারতে চলে যায়। এখানে ডক্টর জেনেসের কাহিনী ছিল সে অনেক ট্যালেন্টেড বিজ্ঞানী ছিল, তবে সে এখানে হিউম্যান এভলিউশনের উপরে বিশ্বাস করত। তাই মনে হতো যে এই সকল আবিষ্কার না করে তাদেরকে হিউম্যান থেকে আরো ইমপ্রুভ করার জন্য কিছু করা উচিত। তবে কোনো বিজ্ঞানী তাই কথা সিরিয়াসলি নিয়েছিল না এবং সে তাই গোটা জীবনই তাই রিসার্চ করতে লাগিয়ে দিয়েছিল এবং যখন সে বৃদ্ধ হয়ে গেল, তখন অবশেষে সে হিউম্যান এভলিউশনে একটি উপায় খুঁজে পেল। সে প্রথমে সেটার মাধ্যমে নিজেকে জোয়ান করে তুললো এবং সে নিজে অনেকগুলো ক্লোন তৈরি করলো এবং সে সেই দিন সাইতামাকে ধরতে তার মস্তাইগুলোকে পাঠিয়েছিল, কারণ সে এটা জানতো যে সাইতামা অনেক শক্তিশালী এবং সে তার উপরে রিসার্চ করতে চাইছিল যে সে কিভাবে এত শক্তিশালী হলো। তো এখানে জেনোস এবং সাইতামা তাই বেসে চলে আসে এবং এখানে জেনোস তার পাওয়ারের মাধ্যমে সেই গোটা বেসটিকে একেবারে ধ্বংস করে দেয়। তবে এই পর সাইতামা আবিষ্কার করে যে সেই বেসটি তো আসলে আন্ডারগ্রাউন্ডে তৈরি করা হয়েছে। তো তারা সেখানে যায় এবং এখানে ডক্টর জেনেস তার একটি মস্তাটিকে বের করে, তবে সেই মস্তাটি আউট অফ কন্ট্রোল ছিল এবং সে ডক্টর জেনেসের উপরে আক্রমণ করে দেয়। এরপর সে সাইতামা এবং জেনোসের মুখোমুখি হয়। এখানে জেনোস সেই মস্তারের সাথে ফাইট করার চেষ্টা করে, তবে সেই মস্তাটি খুব ইজিলি তাকে ডিফিট করে দেয়। এরপর সে সাইতামার উপরে আক্রমণ করতে যায়, তবে সে সাইতামার শক্তি অনুভব করতেই পিছু হয়ে যায় এবং সেখানে জিজ্ঞাসা করে যে ভাই তোমার শক্তির গোপনতা কি। তো এখানে সাইতামা তাই সিক্রেট বলতে শুরু করে এবং সবাই অনেক মনোযোগ দিয়ে শুনতে থাকে এবং আপনারা অনেক মনোযোগ দিয়ে শুনুন। সেই সিক্রেটটি হচ্ছে 100 পুশ আপ, 100 সিট আপ এন্ড 10 কিলোমিটার রান। তবে এই কথাটি শুনে কেউই বিশ্বাস করতে চায় না যে এই সবের মাধ্যমে
মাধ্যমে সাইতামা এত শক্তিশালী হয়েছে। তো এখানে সাইতামা বলে, তো জিনফু কিভাবে এত শক্তিশালী হলো? এনিওয়ে, জোকস অ্যাসাইড, এরপর সেই মনস্টারটি ফুল রেজ মোডে আসে সাইতামার উপরে আক্রমণ করতে থাকে এবং যখন সাইতামার মনে পড়ে যে আজকে সেল ছিল, তখন সে এক পাঞ্চে সেই মনস্টারটিকে ডিফিট করে দেয় এবং এখানে জেনোস বলে, যদি আমরা তাড়াতাড়ি করি তো আমরা সেলটিকে ধরতে পারবো। এই কথাটি শুনে তারা দুইজন দৌড়তে শুরু করে এবং এখানে ডক্টর জেনেস এটা সিদ্ধান্ত নেয় যে এখন সে তার বাকি জীবন ভালো মানুষ হয়ে কাটাবে। এরপর শহরের কিছু নাদ্ধা মাথায় ভিলেন আক্রমণ করে দিয়েছিল, তবে সনিক নামে একজন হিরো অথবা অ্যাসাসিন তাদেরকে ডিফিট করে দেয় এবং সনিক সাইতামার মুখোমুখি হয় এবং সনিকের সাথে ফাইট করার সময় সাইতামা এটাই রিয়ালাইজ হয় যে কেউই আসলে তাকে চিনে না। সে যে এত মস্তারে হারিয়েছে তাও কেউ তাকে চিনে না। তো এখানে জেনোস তাকে অ্যাডভাইস দেয় যে তাদের হিরো অ্যাসোসিয়েশনে যোগদান করা উচিত, এইভাবে তারা সকলেই রেকগনিশন পাবে। তো এই পরদিন তারা হিরো অ্যাসোসিয়েশনে পরীক্ষা দিতে যায় হিরো হওয়ার জন্য। ভাই, হিরো হওয়ার জন্য পরীক্ষা দিতে লাগে, কি বলবো। বাট এনিওয়ে, এখানে সাইতামা ফিজিক্যাল এক্সামে পাস হয়ে যায়, তবে রিটেন টেস্টে সে ফেল হয়ে যায়। এই জন্য তাকে সি ক্লাসে হিরো বানিয়ে দেওয়া হয় এবং জেনোস তাকে তো এস র্যাঙ্কে হিরো বানিয়ে দেওয়া হয়, কারণ সেই অ্যাসোসিয়েশনের হেডরা জেনোসকে ইন্টারভিউ করেছিল এবং সেখান থেকে তারা জানতে পারে যে ডক্টর জেনেসের ল্যাবটিকে সেই ধ্বংস করেছিল। এই জন্য তাকে তারা এস ক্লাসে হিরো বানিয়ে দিয়েছে। তো এখন হিরো হওয়ার পর সাইতামা শুয়ে বসে দিন কাটাচ্ছিল, তবে জেনোস আসে তাকে বলে যে যদি সে কোনো ভিলেনকে না মারে তো হিরো অ্যাসোসিয়েশন তাকে বাদ দিয়ে দিবে। এই কথাটি শুনে সাইতামা কোনো ভিলেন বা মস্তারকে ডিফিট করার জন্য বেরিয়ে যায়। তখন সেখানে তাই সনিকের সাথে দেখা হয় এবং এখানে সনিক তার সাথে ফাইট করতে চাইছিল, তবে এখানে সাইতামা বলে যে সে ব্যস্ত আছে এবং যখন সনিক এটা জানতে পারে যে সাইতামা হিরো হয়ে গেছে, এই জন্য সে শহর ধ্বংস করতে থাকে, কারণ একমাত্র এইভাবেই সাইতামা তার সাথে ফাইট করবে এবং এখানে সাইতামা এক পাঞ্চেই তাকে ডিফিট করে দেয়। এরপর একটি উল্কাপিণ্ড শহরে পড়তে যাচ্ছিল, তবে সাইতামা সেই উল্কাটিকে ধ্বংস করে দেয়, তবে সেই উল্কাটি ছোট ছোট অংশ শহরে এসে পড়ে, যার ফলে শহরটি একটু হলেও ধ্বংস হয়ে যায়। তবে জানি না কিভাবে, কিন্তু কোনো মানুষের প্রাণ যায় না। বাট এনিওয়ে, লেটস কন্টিনিউ দ্য স্টোরি। এরপর সমুদ্র থেকে অনেকগুলো মস্তায় বের হতে থাকে এবং এখানে ওসাইডেনের ছোট ভাই সি কিং আক্রমণ করে দিয়েছিল। সেখানে তাকে থামানোর জন্য অনেকগুলো হিরো আসে, তবে তারা সবাই ব্যর্থ হয়। অবশেষে সেখানে জেনোস চলে আসে, সে সি কিং এর সাথে ফাইট করে, তবে সেও পরাজিত হয়। এরপর সেখানে একটি সি অথবা বি ক্লাসের হিরো আসে, যার নাম আমি ভুলে গেছি, তবে সেও তার সাথে ফাইট করার চেষ্টা করে, তবে সেও ডিফিট হয়, তবে তাও সে হার মানছিল না। এটা দেখে জনগণ ইমোশনাল হয়ে পড়ে এবং তখন সেখানে সাইতামা চলে আসে এবং সে এক পাঞ্চেই সেই মস্তারটিকে ডিফিট করে দেয়। তবে সকল হিরোদের নাম যাতে দুর্নাম না হয়, এই জন্য সে বলে এই মস্তারটি বাকি হিরোদের সাথে ফাইট করার ফলে অনেক বেশি দুর্বল হয়ে গেছিল, এই জন্য সে এক পাঞ্চেই তাকে ডিফিট করতে পেরেছে। অবশ্যই এটা মিথ্যা ছিল, তবে সকল হিরোদের সম্মান রক্ষা করার জন্য সে এমনটা বলেছে। তবে তাও এখানে অ্যাসোসিয়েশন সাইতামার র্যাঙ্ক একটু বাড়িয়ে দেয়, হয়তো তাকে বি অথবা এ র্যাঙ্কে করা হয়েছিল, ভাই মনে পড়ছে না আমার। এই ভিডিওটা বানানোর আগে হয়তো আমাকে রিওয়াচ করতে হতো ওয়ান পাঞ্চ ম্যান। তবে এইপর গল্প এগোয় এবং সকল হিরো দেখে অ্যাসোসিয়েশন একটি গুরুত্বপূর্ণ মিটিং এ ডাকে। সেই মিটিং এ শুধুমাত্র এস ক্লাসে হিরোরাই অ্যালাউড ছিল, তবে জেনোস সাইতামাকেও সেখানে নিয়ে এসেছিল, বিকজ জেনোসই একমাত্র জানে যে সাইতামা কতটা শক্তিশালী। এরপর এখানে আমরা জানতে পারি যে একটি লোক যে ভবিষ্যৎবাণী করত, মানে পৃথিবীতে যেসব আক্রমণ হবে সেগুলোই ভবিষ্যৎবাণী সে আগেই করে দিত, সে মারা গেছে। তবে তার মৃত্যুর আগে সে একটি শেষ ভবিষ্যৎবাণী করেছিল যেখানে পৃথিবীর উপরে অনেক বড় অ্যাটাক হতে চলেছিল এবং সত্যি মহাকাশ থেকে একটি এলিয়েন পৃথিবীর উপরে আক্রমণ করে দেয়। সেই এলিয়েনের নাম ছিল বোরেক্স, অথবা আমি জানি না, বাদ দিন। এনিওয়ে, মূল কথা হচ্ছে সাইতামা তার সাথে ফাইট করে এবং এই ফাইটটি সত্যি অনেক দুর্দান্ত ছিল। বাই দ্য ওয়ে, আমি তো জেনোস এবং সাইতামার ট্রেনিং ম্যাচটিকে এক্সপ্লেন করতেই ভুলে গেলাম। বাট এনিওয়ে, তাও এখানে সাইতামা কোনো রকম সেই এলিয়েনটিকে ডিফিট করে দেয় এবং অল ক্রেডিট গো টু বাকি সব হিরো যারা তেমন কিছুই করেনি, বিকজ সেই ফাইটটি পৃথিবীর উপরে হয়েছিল, এই জন্য কেউই সেই ফাইটটি দেখতেই পারেনি। বাট এনিওয়ে, এখানে সিজন 1 শেষ হয়ে যায় এবং না, আমি সিজন 2 অথবা সিজন 3 এক্সপ্লেন করবো না। তো এই অ্যানিমে শুরুতে আমাদের ইউটিউবের মতো একটি প্ল্যাটফর্ম নিউটিউবের কথা বলা হয়, যেটা ইউটিউবে একটি সস্তা ভার্সন ছিল। এই বিষয়ে বেশি কথা না বলি, তবে এখন আমরা আমাদের মেন ক্যারেক্টারকে দেখি, যার নাম হচ্ছে হবিন এবং সে এখানে জোকারের মতো মেকআপ করেছিল। তবে চিন্তা করে না, সে এখানে জোকারের ভাই সাজেনি। আসলে এখানে পাকো, যে কি অনেক বড় একটি নিউটিউবার ছিল, সে অন্য একটি মেয়ে রুমি চ্যানেল প্রমোট করা ছিল এবং এখানে রুমি চ্যানেল মেকআপ রিলেটেড ছিল, এই জন্য সে এখানে হবিনে মেকআপ করেছিল। আচ্ছা, জোকারে মেকআপ করেছিল
বুঝেছি, হয়তো জোকার মুভিতে সেই জোকার মেকআপ করে দিত। তবে এখানে হবিন এইসব বিষয়ে অনেক ফ্রাস্ট্রেট হয়ে গেছিল। সে এখানে ভাবে এরা পড়ালেখা বাদ দিয়ে সবসময় ইউটিউবের উপর ভিডিও বানায়, কিন্তু তাও এর টাকায় কোনো অভাব নেই। এবং রুমি নামে সেই মেয়েটি, সে তো সবে মাত্রই তার চ্যানেল শুরু করেছে, তবে তার সৌন্দর্যের জন্য সে অলরেডি এতগুলো সাবস্ক্রাইবার এম করতে পেরেছে। এখানে স্ন্যাপার, যে কি পাকোর ক্যামেরাম্যান ছিল, সে এখানে ভাবে যে তারও একটি ইউটিউব চ্যানেল শুরু করা উচিত, তবে ইউটিউবের জন্য একটি ব্যাংক অ্যাকাউন্টের প্রয়োজন হয়। তো এখানে স্ন্যাপার তার মায়ের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা চুরি করার চেষ্টা করেছিল। তো এটা তো কোনো প্রশ্নই আসে না যে তার মা তাকে তার ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করতে দিবে। এই জন্য সে এখানে হবিনের মায়ের ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করার সিদ্ধান্ত নেয়। আসলে হবিনের মা অনেক বেশি অসুস্থ ছিল এবং উনি হসপিটালে অ্যাডমিট ছিলেন, এবং এখানে হবিনের পিতা ছিল না। এই জন্য হবিনকেই পার্ট টাইম জব করতে হতো তাই সংসার খরচ চালানোর জন্যে। এবং এখানে হবিন যে স্থানে কাজ করতো সেখানে সে এক মেয়েকে গোপনে পছন্দ করতো এবং সে মেয়ের নাম ছিল বমি। তো সেই রেস্টুরেন্টে একদিন পাকো আসে এবং সে বমিকে চ্যালেঞ্জ দেয় যে বমিকে এই বার্গারটি 1 মিনিটের মধ্যে বানিয়ে দিতে হবে, এবং যদি বমি এই কাজে অসফল হয় তো বমি পাকোকে তার নাম্বার দিবে। এবং পাকো এখানে এমন দেখাচ্ছিল যে তার সাবস্ক্রাইবারদের জন্য তাকে এমনটা করতে হচ্ছে, কিন্তু বাস্তবে সে আসলে বমি নাম্বার চাইছিল। তবে এখানে হবিন সেই চ্যালেঞ্জটি কমপ্লিট করে দেয়, যার ফলে সবাই তার অনেক প্রশংসা করে। তবে এখানে হবিন ভাবছিল যে ভাই কালকে স্কুলে পাকো আমায় কি হাল করবে। বাট এনিওয়ে, সেই দিন রাতে স্ন্যাপার হবিনের মায়ের ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে ইউটিউব চ্যানেল খুলেছিল এবং সে এখানে গেমিং ভিডিও বানাতো এবং সে এখানে লাইভ স্ট্রিম করছিল। তবে হবিনের একটি ভুলের কারণে কম্পিউটারটি অফ হয়ে যায়, যার ফলে এখানে স্ন্যাপার অনেক বেশি রেগে গেছিল এবং সে হবিনকে মারতে শুরু করে। তবে এখানে হবিনও পাল্টা আক্রমণ করে। তবে এখানে কম্পিউটারে স্ক্রিন অফ হয়েছিল ঠিকই, তবে যে ক্যামেরার মাধ্যমে সে ফেস ক্যাম করছিল সেটা কিন্তু এখনো অন ছিল এবং এই গোটা ঘটনাটি লাইভ স্ট্রিম হয়ে যায়। এরপর সকালে হবিনকে স্ন্যাপার কল দেয় এবং সে জানায় যে তাদের ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে। এবং এখানে হবিন ইউটিউব খুলে দেখে যে সোশ্যাল মিডিয়াতে সবাই তাদের ভিডিওর ব্যাপারে বলছে এই ভিডিওটা ভাইরাল হবে এবং এই ভিডিওটা নিশ্চয় অনেক টাকাও কামাবে। এখানে হবিন সেই ভিডিওটি ডিলিট করতে যাচ্ছে, তবে এইসব দেখে সিআই ওই ভিডিওটি ডিলিট করে না। এখানে স্ন্যাপার হবিনের সাথে মিলে একটি ডিল করে যে তারা দুইজন এখন একসাথে মিলে ভিডিও বানাবে। তো এখন তারা যেহেতু অনেক ভাইরাল হয়ে গেছিল, এই জন্য পাকো তাদের সাথে কোল্যাব করতে আসছে। এখানে হবিন এবং স্ন্যাপার তাদের চ্যানেলের নাম ভাইরাল হিট রাখে এবং তাদের মেন গোল ছিল যে সকল বুলি আছে এবং যারা কি ফ্রড ভিডিও বানায় তাদেরকে এক্সপোজ করা। তো এখানে পাকো তার চ্যানেলে ফেক গিভঅ্যাওয়ে ভিডিও বানাতো এবং যখন পাকো তাদের সাথে লাইভ স্ট্রিম করছিল তখন এখানে পাকো বলে যে এই ভিডিওর মাধ্যমে আমাদের একটি সাবস্ক্রাইবার একটি নিউ ল্যাপটপ পাবে। তবে এখানে হবিন বলে ওঠে সে মিথ্যা কথা বলছে, সে কাউকে কিছুই দিবে না, সে এইসব কথা বলে শুধুমাত্র ভিউ পাওয়ার জন্যে। তবে সেই সময়তে পাকোর ফোনে চার্জ শেষ হয়ে গেছিল, যার ফলে সেই লাইভ স্ট্রিমটি অফ হয়ে গেছিল, যা দেখে তো হবিন একেবারে বেপাকে পড়ে যায় এবং এখানে পাকো তাকে মারতে শুরু করে। এখানে হবিন কোনো মতেই ফাইট ব্যাক করতে পারছিল না এবং হবিনের কাহিনী এখানে শেষ হয়ে যেত। তবে সেখানে কিম নামে একটি লোক, কিম নামে একটি ছেলে পাকোকে থামতে বলে যে ওই তুই থামবি, আমি এখানে ঘুমানোর চেষ্টা করছি। এবং কিম কিন্তু একটি এমএমএ ফাইটার ছিল, এই জন্য পাকো তাকে দেখে ভয় পেত, এই জন্য সে কিমের কথাতে হবিনকে ছেড়ে দেয়। তবে এখানে পাকোর ফোনে চার্জ শেষ হয়ে গেছিল ঠিকই, তবে এখানে স্ন্যাপার গোপনে এই সব কিছু লাইভ স্ট্রিম করছিল তাদের চ্যানেলে। এরপর যখন পাকো তার ফোন চার্জে দেয় এবং সোশ্যাল মিডিয়া ওপেন করে তখন সে দেখে যে সে এক্সপোজ হয়ে গেছে এন্ড বাস তার ডাউনফল শুরু হয়ে যায়। তবে এখানে হবিনের চ্যানেল অনেক দ্রুত রাইস হতে থাকে। তবে এখানে স্ন্যাপার তাকে বলে যে ইউটিউবে মূল ইনকাম আছে অ্যাড দেখানোর মাধ্যমে এবং কোনো ভিডিওতে অ্যাড দেখানোর জন্য সেই ভিডিওটি কমপক্ষে 10 মিনিটে হওয়া লাগবে। তো এখানে হবিন ইউটিউবে একটি আননোন চ্যানেল পায় যেটা কি স্যামডাক নামে একজন লোক চালাতো এবং সে এখানে ফাইটিং এই ভিডিও বানাতো যে কিভাবে মানুষ ফাইটিং করতে পারবে এবং সেই চ্যানেলটির মাধ্যমে হবিন ফাইট করা শিখে। এখানে হবিন সেই রেস্টুরেন্টে আর কাজ করতে যায় না, কারণ সে এখন ফুললি ইউটিউবের উপরই ফোকাস দিতে চায়। এবং এই কথাটি শুনে বমিও সেই রেস্টুরেন্ট থেকে কাজ ছেড়ে দেয় এবং এখানে বমি হবিনকে তাই নাম্বারও দেয় এবং এখানে তো হবিন অনেক বেশি খুশি হয়ে গেছিল বমির নাম্বার পেয়ে। একদিন হবিনের ফোন কিছু মাস্তান চুরি করে নিয়ে যায়, তবে স্যামডাক দ্বারা শিখানো সেই মুভগুলো ব্যবহার করে হবিন তাদের সাথে ফাইট করে এবং ইভেনচুয়ালি সে তাই ফোন ফেরত পায়। এরপর হবিন এবং স্ন্যাপার তাদের চ্যানেল থেকে প্রথম ইনকাম পায় এবং এখানে স্ন্যাপার হবিনকে চ্যানেল ডিমনিটাইজের কথা বলে, যেটা হলে তাদের চ্যানেল থেকে আর ইনকাম আসবে না এবং চ্যানেল তখন ডিমনিটাইজ হয় যখন কোনো চ্যানেল অনেক বেশি ভায়োলেট অথবা 18+ জিনিস দেখায়। এখানে বমি হবিনকে তার সাথে ঘুরতে যাওয়ার জন্য ডাকে, সেই জন্য হবিন একটি দামি ট্র্যাক স্যুট কিনে নিয়েছিল
এবং এখানে সে দেখে যে সেই দিন বমিও একই ট্র্যাক স্যুট পরেছিল এবং হবিন এখানে এটা আবিষ্কার করে যে কিম এবং বমি আগে থেকেই একে অপরকে চিনহে এবং এখানে সে তাদের দুজনের মাঝে অনেক বেশি ডিসকমফর্ট ফিল করতে থাকে কারণ তারা দুজনে অনেক হ্যান্ডসাম অ্যাট্রাকটিভ, তবে তার কাছে তেমন ভালো লুকস নাই, এই জন্য সে একটি বাহানা দিয়ে সেখান থেকে চলে যায়। তবে স্ন্যাপার যে আগে থেকে এইসব লাইভ স্ট্রিম করছিল সে হবিনকে মোটিভেটেড করে যে তোর বোনের কথা বলে দেবে, তা এরকম সুযোগ বারবার আসে না। তো এখানে হবিন আবার বমির কাছে যায়, তো তখন সেখানে পাকো চলে আসে এবং সেই মুহূর্তে কিম সেখানে ছিল না এবং এখানে পাকো জোরপূর্বক স্ন্যাপারকে দিয়ে লাইভ স্ট্রিম করাচ্ছিল এবং এখানে তার স্ন্যাপারকে অনেক বাজেভাবে মেরেছিল। এখানে পাকো আগে থেকেই হবিনের সকল মুভ জানতো এবং এখানে হবিন শুধু কয়েকটি মুভি শিখেছিল, এই জন্য এখানে পাকো খুব বাজেভাবে হবিনকে মারে এবং তাই চ্যানেলের রেপুটেশন একেবারে ডাউন হয়ে যায়। তবে এখানে যেহেতু লাইভ স্ট্রিম পাকোই চ্যানেলে হচ্ছিল, এই জন্য সে তাই চ্যানেলকে পার্মানেন্ট ডিমনিটাইজ করার সিদ্ধান্ত নেয়। সে এখানে তাই প্যান্ট খুলতে যায়, তবে এখানে কিম এসে তাকে থামিয়ে দেয়, এরপর সে পাকোকে মেরে তাকে তাড়িয়ে দেয় এবং এখানে হবিন অনেক বেশি হতাশ হয়ে গেছিল। তবে সে তাই চ্যানেলের রেপুটেশন আবারও ঠিক করার জন্য স্যামদাকে অনেকগুলো ভিডিও দেখে, এরপর সে একেবারে রেডি হয়ে স্কুলে যায় এবং সেখানে তাই এবং পাকোই ফাইট হয় এবং এইবার হবিন খুব ভালোভাবেই পাকোর সাথে ফাইট করছিল, এমন ভালো ফাইট করছিল যে কিম ভাবে যে হবিনের চ্যানেল কি সাবস্ক্রাইব করে নিব। এরপর অবশেষে সে পাকোকে ডিফিট করে দেয় এবং সেই দিনের পর থেকে পাকো আর স্কুলে এসেছিল না এবং এই সকল ঘটনার ফলে স্ন্যাপার এবং হবিনে অনেক ভালো বন্ধুত্ব হয়ে যায়। তবে এখানে এখন তাদের চ্যানেলের জন্য একটি এডিটারের প্রয়োজন ছিল, কারণ স্ন্যাপার ভিডিওগ্রাফির পাশাপাশি এডিটিংয়ের কাজ করতে পারছিল না। তো এখানে গায়হন নামে একটি মেয়ে তাদের এডিটার হওয়ার জন্য আসে। এরপর এখানে স্ন্যাপার বলে যে আমাদের নেক্সট টার্গেট হচ্ছে দাইহন, যে কি একজন টাইকন্ডো ফাইটার ছিল। এখানে স্ন্যাপার বলে যে টাইকন্ডো আসলে কোনো কাজেই না, যারা টাইকন্ডো ফাইটার আছে তারা অনেকেই দুর্বল হয়। তবে এখানে গায়হন বলে যে টাইকন্ডো ফাইটার থেকে আন্ডার এস্টিমেট করো না, টাইকন্ডো ফাইটাররাও কাহুর থেকে কম না এবং তারা এখানে ডাইহনকে দেখে যে কি সত্যি অনেক ডেঞ্জারাস ছিল। তো এখানে তারা তাদের সিদ্ধান্ত পাল্টানোর সিদ্ধান্ত নেয়, তবে তখন ডাইহন তাদেরকে দেখে ফেলে এবং এখানে ডাইহন জানতো যে হবিনের চ্যানেল আছে। তো এখানে সে বলে আচ্ছা, যদি তুমি আমাকে ফাইটে হারাতে পারো অথবা যদি আমি তোমাকে ফাইটে হারিয়ে দিই তো তোমার চ্যানেল আমার হয়ে যাবে। তো এখন হবিনের চ্যানেল বলিতে ছিল, এই জন্য এখানে হবিন অনেক কঠোর ট্রেনিং করে শুরু করে। সে এখানে স্যামদাকে অনেকগুলো ভিডিও দেখে যে কিভাবে একটি টাইকন্ডো ফাইটারকে হারাতে হবে। এখানে সে জানতে পেরেছিল যে টাইকন্ডো ফাইটাররা পানিতে দুর্বল হয়ে যায়, এই জন্য সে একটি বৃষ্টির দিন ঠিক করেছিল। তবে পরে জানা যায় ওয়েদার রিপোর্ট ভুল ছিল সেই দিনেই, এই জন্য সে একটি টয়লেটে ডাইহনের সাথে ফাইট করে এবং এখানে তাদের ফাইটটি সত্যি অনেক দুর্দান্ত ছিল। এখানে কোনো রকম হবিন অনেক চেষ্টার পর ডাইহনকে হারাতে সক্ষম হয় এবং এখানে গায়ন যে কি তাদের নিউ এডিটার ছিল সে তাদের ওই লাইভ স্ট্রিমে ভিডিওটিকে একটি 10 মিনিটের ভিডিওতে এডিট করে দেয়। এরপর কিছু প্র্যাঙ্কস্টারদের আবির্ভাব হয় যারা কি গায়নের সাথে মজা করছিল, তবে সেখানে স্ন্যাপার আছে। এরপর সেই প্র্যাঙ্কস্টাররা বমির সাথে প্র্যাঙ্ক করে, তবে সেই জন্য বমি অলমোস্ট কার অ্যাক্সিডেন্ট করছিল। এই ঘটনা শুনে তো হবিন রেগে ফেপে ঢোল হয়ে যায় এবং সে ওই প্র্যাঙ্কস্টারকেই শিক্ষা দিবে সিদ্ধান্ত নেয় এবং এখানে সে তাদেরকেই প্র্যাঙ্ক করে দেয়। এরপর গল্পে মাঙ্গি নামে একটি ছেলে ইন্ট্রোডিউস হয় যে কি একজন সুমো রেসলার ছিল এবং সে এখানে বমির প্রতি ইন্টারেস্টেড ছিল। ভাই সবাই বমিকেই কেন পাই। এখানে হবিন ভাবে যে মাঙ্গি বমি ক্ষতি করতে চায়, এই জন্য সে মাঙ্গির সাথে ফাইট করার চেষ্টা করে, তবে মাঙ্গি তার থেকে অনেক বিশাল ছিল, এই জন্য হবিন তার সামনে টিকতে পারে না এবং এখানে মাঙ্গি সোশ্যাল মিডিয়াতে পোস্ট দেয় যে সে ভাইরাল হিটকে হারিয়েছে। তবে আমাদের হবিন তো সহজে গিভ আপ করার বান্দা না, সে চলে যায় ডাইহনের কাছে টাইকন্ডো শেখার জন্য। এই পরে সে আবারও লাইভ স্ট্রিম করে যেখানে সে মাঙ্গির সাথে ফাইট করবে, তবে এখানে সে মাঙ্গির সামনে কোনো রকমই পেয়ে উঠছিল না। তবে এখানে একটি দুঃখজনক সত্য রিভিল হয়, আসলে মাঙ্গি ক্যান্সার হয়েছে এবং মাঙ্গি সবসময় এটা চাইতো যে মেয়া যেন তাকে একটু ভাব দেয়, এই জন্য সে ফাইটিং করা শিখলো, কারণ সে এটা শুনেছিল যেই ছেলেরা ফাইটিং করতে পারে তাদেরকে নাকি মেয়া ভাও দেয়। তবে সে এটা জানতো না যে এই লজিকটি শুধুমাত্র হ্যান্ডসাম ছেলেদের উপরই প্রয়োগ হয়। তো এখানে মাঙ্গি তার জীবনে গিভ আপ করে দিচ্ছিল, তবে তখন হবিনের সাবস্ক্রাইবাররা তাকে মোটিভেট করে এবং এখানে হবিন এবং স্ন্যাপারও তাকে মোটিভেট করে। তো এখানে ইউটিউবের ফলে হবিনের জীবন একেবারে পরিবর্তন হয়ে গেছিল, সে তার মাকে দামি উপহার কিনে দিতে পারত এবং স্ন্যাপারও অনেক
মজাতেই ছিল এবং এই সাথে এই অ্যানিমেটি এখানেই শেষ হয়। তো গল্পে শুরু হয় এবং আমরা একটি মোটা ছেলেকে দেখি যাকে স্কুলে টয়লেটে বুলি করা হচ্ছিল এবং এই হচ্ছে আমাদের মেইন ক্যারেক্টার পার্ক। তো এখানে পার্ক অনেক মোটা ছিল এবং এই কারণে সকলেই তাকে বুলি করত এবং সে নিজের জীবন নিয়ে অনেক বিরক্ত হয়ে গেছিল। এখানে আমরা তার বাড়ির সিন দেখি যেখানে সে শুয়েছিল এবং সে তার জীবনের কথা ভাবছিল। সে এখানে ভাবে যে কিভাবে তার স্কুলে বুলিয়া তাকে বুলি করে এবং একদিন একজন বুলি তাকে বলেছিল যে তোর জন্মই হয়েছে মার খাওয়ার জন্য। এখানে তার মা আছে এবং এখানে তার মা পার্ককে অনেক ভালোবাসতো এবং এই দৃশ্যটি দেখে আমরা বুঝতে পারি যে পার্কের পরিবার অত বেশি ধনী না এবং তাদের ফাইন্যান্সিয়াল অবস্থা অনেক খারাপ চলছে। এখানে তার মাকেই সংসার চালানোর জন্য উপার্জন করতে হয় এবং দেখে মনে হচ্ছিল যে পার্কের বাবা হয়তো আর এই দুনিয়াতে নেই। তো পরদিন স্কুলে আবারও পার্ককে বুলি করা হচ্ছিল। এখানে তার বুলি যখন খেলাতে হেরে যায় তখন সে আবারও তার রাগ পার্কের উপরে বের করতে থাকে। তবে তখন সেই মুহূর্তে তার মা চলে আসে এবং এখানে পার্কের মা সেই বুলিটিকে অনেক বকছিল। তবে এখানে বুলিটি এক্সপ্লেন করার চেষ্টা করে যে তার পার্কের বন্ধু এবং তার এমনি পার্কের সাথে মজা করছিল। তবে এখানে তার মা বলে তোমরা এটাকে মজা বলো। এখানে বাকি স্টুডেন্টরা পার্কের ব্যাপারে কথা বলছিল যে সে তো নিজেই প্রতিরক্ষাও করতে পারে না, তার মাকেই সবকিছু সামাল দিতে হচ্ছে, সেটা এখন একটি বাচ্চা আছে। এই সব শুনে পার্ক অনেক ক্ষিপ্ত হয় এবং এখানে সে তার মাকে বলে মা আপনি চলে যান, আমি সব সামলে নিব। এখানে একবার পার্ক তার মাকে স্কুল বদলানোর কথা বলেছিল, তবে এখানে তার মা মানা করে দিয়েছিল। এটা বলে যে তাদের কাছে পর্যাপ্ত টাকা নাই এবং তা অনেক কষ্ট করেই এই অ্যাপার্টমেন্টে থাকছে। তবে এখন এইসব দেখে পার্কের মা তাই স্কুল বদলে দেয়। এখানে পার্কে নতুন স্কুল অন্য একটি শহরে ছিল, এই জন্য সেটাই মা খেয়ে খেয়ে সেই নতুন শহরে শিফট হয়। এখানে পার্কের মা তার সাথে আসতে পারে না কারণ ওনাকে কাজ করতে হয়। এখানে পার্ক কোন রকম একটি ছোট অ্যাপার্টমেন্ট পেয়ে যায় এবং সে যখন শহরে ঘুরছিল তখন তার একটি মেয়ের সাথে ধাক্কা লাগে এবং মেয়েটি দেখতে বেশ কিউট ছিল এবং এখানে পার্ক তার সামনে একটু কুল হওয়ার চেষ্টা করে। তবে তখন সেখানে ওই মেয়েটির বয়ফ্রেন্ড লি চলে আসে এবং এখানে লি মনে করছিল পার্ক হয়তো তার গার্লফ্রেন্ডকে উত্তপ্ত করছে, এই জন্য সে তাকে মারতে শুরু করে। এখানে লি একজন বক্সার ছিল এবং সে খুব বাজেভাবে পার্ককে মারছিল এবং জনগণ এই দৃশ্যটিকে ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেয়। এখানে লি অনেক ফ্রাস্ট্রেট হয়ে গেছিল যে সে তার নতুন জীবন শুরু করার জন্য নতুন শহরে আসলো, তবে এখানেও তাকে বেউজ্জত হতে হলো। এখানে সোশ্যাল মিডিয়াতে লোকে তাকে নিয়ে আজে বাজে কমেন্ট করছিল যেটা দেখে সে অনেক কষ্ট পাচ্ছিল। তবে এখানে হঠাৎ করে তার মোটা শরীরটি একেবারে সুন্দর একটি শরীরে রূপান্তরিত হয়ে যায়। এখানে লি মনে করছে যে সে হয়তো স্বপ্ন দেখছে, এই জন্য সে ঘুমিয়ে পড়ে। এরপর সে ঘুম থেকে উঠে তো তার শরীর আবারও আগের মতো হয়ে গেছিল, তবে সেই পাশে সেই সুন্দর শরীরটি ঘুমিয়েছিল এবং এখানে সে বুঝে যায় যে এটা আসলে তার সেকেন্ড বডি। এখানে লি এটা জানতে পারে যে যখন তার মোটা শরীরটি ঘুমায় তখন তাই সুন্দর শরীরটি অ্যাক্টিভেট হয় এবং যখন তার সুন্দর শরীরটি ঘুমায় তখন তার মোটা শরীর অ্যাক্টিভেট হয়। এখানে সে তার সোশ্যাল মিডিয়াতে কমেন্ট দেখে এবং সে তাই ওই নিউ বডিটিকে নিয়ে তার নতুন স্কুলে যায় এবং স্কুলে তো যত মেয়ে ছিল তার সবাই পার্ককে দেখে একেবারে অবাকই হয়ে যায়। এবং এখন আমি রিয়ালাইজ করছি যে এতক্ষণ আমি পার্ককে লি বলছিলাম ভাই, সরি ফর দ্যাট। বাট এনিওয়ে, এখানে যখন পার্ক তার ক্লাসরুমে আসে তখন সে দেখে যে লি আসলে তার ক্লাসমেট এবং সেই কিউট মেয়েটিও তার ক্লাসমেট এবং সেখানে একটি হান নামে মেয়ে ছিল এবং সে পার্ককে দেখে তাকে পছন্দ করে ফেলে এবং সে তাকে ইমপ্রেস করার জন্য মেকআপ করতে থাকে। এখানে পার্ক যখন রাতে বাড়ি ফিরছিল তখন সে একটি গ্রোসারি শপে দেখে যে সেখানে কর্মচারী লাগবে, তো সে সেখানে গিয়ে বলে যে সে কাজ করবে, তবে সে তো এই বডিলে কাজ করতে পারবে না, এই জন্য সে বলে যে তার এক বন্ধু কাজ করবে। এখানে পার্ক তার মোটা বডিতে সেখানে এসেছিল এবং সেই দোকানদারে তাই এই রূপটি মোটেও পছন্দ হয় না, এই জন্য সে পার্ককে কাজে রাখবে না বলে দেয়, কারণ টিনেজাররা সিগারেটের নাম মুখস্থ করতে পারে না। তবে এখানে পার্কে সকল সিগারেটের দামই মুখস্থ ছিল কারণ সবাই তাকে দিয়ে এসব বানাতো। তো এখানে যখন পার্ক দোকানদারি করছিল তখন সেখানে লি এবং তার বন্ধুরা চলে আসে এবং এখানে লি পার্ককে দেখে সেখানকার সকল জিনিস কিনে বলে যে এই সবের দাম যদি পার্ক বলতে পারে তো সে পার্ককে ক্ষমা করে দিবে। তবে যখন লি পার্কের নাম দেখে তখন তাই সেই হ্যান্ডসাম ছেলের কথা মনে পড়ে এবং তার মনে পড়ে যে তার ক্রাশ তাকে কিভাবে দেখছিল, এই জন্য রাগের মাথায় সে পার্কের উপরেই আক্রমণ করে দেয় এবং তার বন্ধুরা এই সবে ভিডিও করে নেয়। এবং পরের দিন যখন পার্ক তার হ্যান্ডসাম বডিতে স্কুলে আসে তখন সে সেই ভিডিওটি দেখে এবং তার অনেক বেশি রাগ হয় এবং এখানে লি এবং পার্কের মাঝে ফাইট শুরু হয় এবং এখানে আশ্চর্যভাবে পার্ক লিকে হারিয়ে দেয়, যেটা দেখে সবাই অবাক হয় কারণ পার্ক তো একটি প্রফেশনাল বক্সার ছিল
এবং এই কথাটি আগুনের মতো গোটা স্কুলে ছড়িয়ে যায় এবং সকল গ্যাং মেম্বাররা পার্ককে তাদের টার্গেট বানিয়ে নেয়। এখানে আমরা একটি লোককে দেখি, আসলে এই স্টুডেন্টই ছিল, তবে তাই গেট আপ দেখে তাকে একটা ইয়াকুজা মেম্বার মনে হচ্ছিল। এন্ড বাই দ্য ওয়ে, এই লোকটার নাম হচ্ছে ওয়াসু। তো এখানে পার্ক যখন তাই মোটা বডিতে দোকানদারি করছিল তখন একটি ছেলে আসে এবং সে ওই দোকান থেকে একটি সিগারেট চুরি করে নিয়ে যায় এবং এখানে পার্কও তাই পিছু দৌড়াতে থাকে, কারণ তাই চাকরি থাকবে না যদি সেই সিগারেটটি সে না পায়। তো তখন সে লিয়েই বন্ধুদের মুখোমুখি হয়। আসলে তারাই ওই ছেলেটিকে বাধ্য করেছিল সিগারেট চুরি করার জন্য। তখন সেখানে ওয়াসু চলে আসে এবং সেই ছেলেগুলি ওয়াসুকে দেখে ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। এবং এখানে ওয়াসু কিন্তু একটি ভালো মানুষ ছিল। হ্যাঁ, হয়তো সে অনেক শক্তিশালী এবং সে দেখতে ইয়াকুজার মতো, তবে সে দুর্বলদের সাহায্য করে। এই পরের দিন লিয়ে বন্ধুরা পার্কে হ্যান্ডসাম বডির সাথে বন্ধুত্ব করার চেষ্টা করে। তবে তখন সেখানে পার্ক ওয়াসুকে দেখতে পায় এবং সে তার সাথে কথা বলতে যায়। তবে এখানে ওয়াসু তো তাকে চিনতে পারে না, কারণ তখন পার্কটাই মোটা বডিতে ছিল। এখানে এক ঝামেলা লাগতে চলেছিল, তবে এখানে ওয়াসুর বন্ধু তাতে দুইজনকে আলাদা করে দেয়। এখানে একজন বলে, তুই ওয়াসুকে থামালি কেন? এই উত্তরে সেই ছেলেটি বলে, যদি আমি আজ ওয়াসুকে না থামাতাম তো এখানে অনেক বড় ঝামেলা লেগে যেত। এরপর এখানে লিয়ে বন্ধুরা তাকে তাদের সাথে রাতে আড্ডা দেওয়ার জন্য ডাকে এবং কেউই তাকে রাতে আড্ডা দেওয়ার জন্য দেখেছিল না, এই জন্য পার্ক রাজি হয়। এবং সেখানে পার্ক আবিষ্কার করে যে লি আসলে কোনো খারাপ ব্যক্তি না, আসলে তাই গার্লফ্রেন্ডের দিকে যখন কেউ খারাপ নজর দেয় তখন তাই মাথা গরম হয়ে যায় এবং এখানে তাদের দুইজনের মাঝে বন্ধুত্ব হয়ে যায়। এরপর এখানে পার্কের মা পার্কের সাথে দেখা করতে এসেছিল, তবে এখানে পার্কের মোটা শরীরটি ঘুমাচ্ছিল এবং এখানে পার্ক তাকে পার্কের বন্ধু বলে তার মায়ের সাথে সময় কাটাতে থাকে। এখানে তারা দুইজন ওয়াসুর বন্ধুই ক্যাফেতে যায় এবং সে তাকে চা খাওয়ায় সেখানে। এখানে ওয়াসুর বন্ধু ওয়াসুকে বলে, ভাই এখানে কোনো ঝামেলা ক্রিয়েট করিস না, না হয় আমার চাকরি থাকবে না। তবে এখানে যাওয়ার আগে পার্কের মা পার্কের হ্যান্ডসাম বডিকে কিছু টাকা দিয়ে যায়। সে এখানে বলে, তুমি আমাকে চা খাইয়েছিলে না, এটা সেটাই টাকা। তো এখানে তিনি সেখান থেকে চলে যায়। তখন সেখানে ওয়াসু চলে আসে এবং সে পার্কের কাছ থেকে সেই টাকাটি চাহায়। এখানে পার্ক মনে করে যে ওয়াসু হয়তো বাকি সব মাস্তানদের মতো, এই জন্য তাদের দুইজনের মাঝে ফাইট শুরু হয়। এই ফাইটে পার্ক কোন রকম ওয়াসুকে ডিফিট করে দেয়। এরপর ওয়াসু পার্কেই দোকানে এসে বলে, আমাকে ক্ষমা করে দিও, আমি সেই টাকাটি তার কাছ থেকে নিতে পারলাম না, তবে আমি তোমাকে কথা দিছি আমি সেই টাকাটি তোমার কাছে নিয়ে আসবই। এখানে পার্ক তার স্কুলে একজনের সাথে বন্ধুত্ব করে যে কি অনেক দুর্বল ছিল এবং এখানে তাদের দুইজনের মাঝে বেশ ভালোই জমে। এরপর পার্কের জন্মদিন ছিল এবং এখানে স্কুলে যেসব ছেলে পার্কে থেকে হিংসা করত তারা তাই জামা কাপড় দেখে বলে যে পার্ক হয়তো অনেক গরিব। তবে সেখানে একটি সোনালী চুলালা ছেলে পার্কের জন্মদিনে পার্ককে অনেক দামি উপহার গিফট করে। এরপর যখন সে ওই দামি উপহারগুলো নিয়ে স্কুলে আসে, সেগুলো দেখে ওইসব বুলিগুলোই মাথা একেবারে নষ্ট হয়ে যায়। এরপর গল্পে নতুন একটি ক্যারেক্টার ইন্ট্রোডিউস হয় যার নাম হয়তো ডাকোয়া। মানে এই সিরিজতে আমি হিন্দিতে দেখেছি এবং হিন্দিতে মেবি ওর নাম এটাই ছিল। এনিওয়ে, যদি কেউ তার নাম জানেন তো কমেন্ট করে জানাবেন। এনিওয়ে, এখানে সেই ছেলেটি পার্কেই ওল্ড বডির মতনই অনেক বেশি বুলি হতো। তার স্বপ্ন ছিল একটি র্যাপার হওয়া, তবে এখানে তাই প্লাস সেই ছেলেরা অনেক বেশি জ্বালাতন করতো, তাকে একেবারে কুত্তার মতো দেখতো। এখানে পার্ক ডাকুয়ার সাথেও বন্ধুত্ব করার চেষ্টা করে, তবে এখানে ডাকুয়া মনে করছিল যে পার্কও বাকি সবাই মতনই, সেও তাই ব্যবহার করতে চায়। তবে এখানে পার্ক আসলেই তার সাথে বন্ধুত্ব করতে চাইছিল। ডাকুয়া কি জানতো যে এই সুন্দর দেহের পিছনে একটি মোটা শরীর লুকিয়ে আছে। এখানে ডাকুয়া যে সকল র্যাপ খাতাতে লিখেছিল সেগুলো তাই বুলি ছিঁড়ে ফেলে এবং সে এখানে অনেক হতাশ হয়ে গেছিল। তবে সে যখন পার্ককে গান বলতে শুনে তখন সে পার্কের সাথে সিঙ্গিং কম্পিটিশনে যোগদান করতে চায়। এরপর পার্ক প্র্যাকটিস করার জন্য ডাকুয়ার বাড়িতে আছে। এখানে ডাকুয়া মনে করছিল যে পার্কে হয়তো ডাকুয়ার বাড়ি পছন্দ হয়নি, কারণ হতে পারে যে পার্ক অনেক ধনী মানুষ। তবে এখানে ডাকুয়া কি জানতো যে পার্ক তো তার থেকেও গরিব। তবে এখানে তাদের দুইজনের অনেক ভালো বন্ধুত্ব হয়ে গেছিল। এরপর সেই দিনটি চলে আসে, সিঙ্গিং কম্পিটিশনের দিন। এখানে পার্ক একটি মেয়েকে ফলো করছিল যে তার দোকানে এসেছিল, তবে এখানে সেই মেয়েটি তাকে চিনতে পারে না এবং এখানে তাই বডিগার্ডের সাথে ফাইট শুরু হতে যাচ্ছিল। সেখানে ওয়াসুও চলে আসে এবং এখন তারা দুইজনা মিলে তার সাথে ফাইট করার চেষ্টা করে, তবে বডিগার্ডটি অনেক শক্তিশালী ছিল এবং এই পর্যায়ে পার্ক এবং ওয়াসুর সম্পর্ক ভালো হয়ে গেছিল। এরপর এখানে ডাকুয়া এবং পার্ক পারফর্ম করে এবং তাদের পারফরমেন্স একেবারে ধামাকা করে দেয়। পার্কের সিঙ্গিং এবং ডাকুয়ার র্যাপিং সকলেই অনেক ভালো লাগে। তবে তখন সেখানে এক ডাইরেক্টর পার্ককে তাদের সাথে নিতে চায়, তবে সে ডাকুয়াকে নেয় না, কারণ সে দেখতে ভালো না। এই জন্যে
পার্কও তাদের সাথে যায় না এবং তাদের গানের ভিডিও কেউ সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দিয়েছিল এবং সে পার্কের গান শুনে সেই মহিলাটি বুঝে যায় যে এটা তো আমি সেই দোকানে শুনেছিলাম এবং এখানে আমরা তাই বিছানে একটি মোটা মহিলাকে ঘুমিয়ে থাকতে দেখি এবং এই সাথে এই সিরিজটি শেষ হয়ে যায়। তো এই অ্যানিমে শুরুতে আমাদেরকে 3 জন বাচ্চাকে দেখানো হয় যাদের নাম হচ্ছে এমা, নরম্যান এবং রে। তারা এখানে একটি অরফানেজে গেটের সামনে দাঁড়িয়েছিল। এখানে তারা আলোচনা করছিল যে তাদের এই গেটের বাইরে যাওয়া নিষিদ্ধ আছে, কারণ তাদের মম বলেছে এই গেটের বাইরে গেলে বিপদ হতে পারে। তো এরপর অনেক বছর কেটে যায় এবং আমরা সেই অরফানেজকে দেখি। এখানে এমা, নরম্যান এবং রে বড় হয়ে গেছিল এবং তাদের বয়স এখন 11 বছর এবং তারা এই অরফানেজে সিনিয়র ছিল। এখানে আমরা সেই অরফানেজে কেয়ারটেকার ইজাবেলাকে দেখি এবং এই অরফানেজে সকল বাচ্চারা তাকে মম বলে ডাকতো। এখানে আমরা একটি অদ্ভুত জিনিস নোটিস করি যে সকল বাচ্চাদের কাঁধে মানে গলাতে একটি নাম্বার খোদাই করা ছিল। এরপর আমরা সকল বাচ্চা থেকে একটি অ্যাডভান্স রুমে পরীক্ষা দিতে দেখি, যেখানে তারা একটি ফিউচারিস্টিক পদ্ধতিতে পরীক্ষা দিচ্ছিল। এরপর ইজাবেলা পরীক্ষায় ফলাফল জানায়, যেখানে এমা, নরম্যান এবং রে সব থেকে বেশি নাম্বার পেয়েছিল। সকল বাচ্চারা তাদের প্রশংসা করছিল, তবে এই ফলে একটি ছেলে যার নাম ডন, সে কাইন্ড অফ ইরিটেট হয়ে যায় এবং নরম্যানকে ট্যাগ গেমের জন্য চ্যালেঞ্জ করে। এখন এই ট্যাগ গেমটি লুকাচুপি এবং সোয়াসুইক মিশ্রণ ছিল। তো এখানে খেলা শুরু হয় এবং নরম্যান খুব ইজিলি সবাইকে ধরে ফেলে এবং সে তার বুদ্ধির মাধ্যমে এমাকেও ধরে ফেলে। এরপর ডন নরম্যানকে আবার রিম্যাচের জন্য চ্যালেঞ্জ করে, যেখানে এইবার নরম্যানকে পালাতে হচ্ছিল এবং বাকি সবাই নরম্যানকে খুঁজছিল। এখানে এমা নরম্যানকে অরফানেজে একেবারে সীমান্ত এরিয়াতে দেখতে পায় এবং এখানে তারা আলোচনা করতে থাকে যে এই সীমান্তের বাইরে আসলে কি আছে। তখন সেখানে বাকি বাচ্চারাও চলে আসে এবং তারা এই টপিকে কথা বলতে থাকে এবং এখানে আমরা একটি জিনিস জানতে পারি যে যখন কোনো বাচ্চার বয়স 12 বছর হয়ে যায় তখন তাদেরকে অ্যাডপ্ট করার জন্য ফ্যামিলি আসে। তবে এখানে একটি আশ্চর্যের বিষয় ছিল যে আজকে কনি নামে একটি 6 বয়সী মেয়েকে অ্যাডপ্ট করা হবে। এখানে তারা বলে এটি অনেক আশ্চর্যের বিষয় যে আজ পর্যন্ত যাদেরকে অ্যাডপ্ট করা হয়েছে তারা কখনো তাদেরকে চিঠি লিখেনি। তো এখানে নরম্যান বলে অবশ্যই, কারণ হয়তো বাইরের জগৎটি এত বেশি অ্যামেজিং যে তারা আমাদের কথা ভুলেই গেছে। তবে এখানে ডন বলে তাও আমরা এত বছর একসাথে ছিলাম, তাও কি তাদের আমাদের কথা একবার মনে পড়ে না। এখানে কনি বলে আমি যখন বাইরে যাব তখন আমি প্রতিদিন তোমাদেরকে চিঠি লিখবো। এরপর রাতে কনিকে ফেয়ারওয়েল দেওয়া হয়। তবে এখানে এমা নোটিস করে যে কনি তার পুতুল তার সাথে নিতে ভুলে গেছে। তো এখানে রে বলে যে আমি জান্না দিয়ে দেখলাম যে গাড়ি এখনো যায়নি, তো এখনো হয়তো তোমাদের হাতে সুযোগ আছে এই পুতুলটি তাকে দিয়ে আসায়। তো এখানে নরম্যান এবং এমা কনি পুতুলটি কনিকে দিতে বের হয়ে যায়। এখানে তারা একটি গাড়ি নোটিস করে, গাড়ি না তো একটি ট্রাক নোটিস করে এবং এমা যখন সেই ট্রাকের ভিতরে দেখে তখন তারা দেখে যে সেই ট্রাকের ভিতরে কনি ডেড বডি ছিল। তাদের পিছন থেকে কেউ আসছিল, যেটা নোটিস করে এমা এবং নরম্যান সেই ট্রাকের নিচে লুকিয়ে পড়ে এবং সেখানে দুইটি মনস্টার মানুষের ভাষাতে কথা বলছিল এবং তাদের সাথে ইজাবেলাও ছিল। এখানে এমা এবং নরম্যান বুঝে যায় যে তারা এত বছর যেই অরফানেজকে একটি সাধারণ অরফানেজ মনে করে থেকে এসেছে সেটা আসলে একটি বাচ্চাদের ফার্ম, যেখানে বাচ্চাদের বড় করা হয় এই রাক্ষসদের কাছে খাওয়ার হিসাবে পাঠানোর জন্য। এখানে তারা দুইজন কোন রকম অরফানেজে আবার ফিরে আছে, যেখানে রে তাদেরকে বলে তো তোমরা কি সেই পুতুলটি কনিকে দিয়ে এসেছো। তবে এখানে এমা এবং নরম্যান কোনো উত্তর দেয় না। রাতে এমা এবং নরম্যান একসাথে প্ল্যান করে যে তাদেরকে এই অরফানেজে পালিয়ে যাওয়া উচিত। তবে এখানে এমা একা পালাতে চাইছিল না, সে বলে যে যদি আমরা পালাই তো আমরা সবাইকে নিয়েই পালাবো। তো এখানে তারা দুইজনেই একসাথে প্ল্যান বানাতে থাকে যে কিভাবে তারা অরফানেজ থেকে সে চলে যাবে। তো তারা এখানে সীমান্ততে আসে এবং তারা সেই বেড়াটি পার করে এবং তারা সেখানে অনেক বড় একটি ওয়াল দেখতে পায়, অ্যাটাক অন টাইটানের ওয়াল। এই ওয়ালটি এতই লম্বা ছিল যে এমা একটি গাছের উপরে উঠেও সেই ওয়ালে ওই পায়ে কি আছে সেটা দেখতে পাচ্ছিল না। এখানে নরম্যান বলে যে তারা দড়ির মাধ্যমে সেই ওয়ালটি ক্রস করতে পারবে। এখানে চাইলে কিন্তু এমা এবং নরম্যান ইজিলি স্কেপ করতে পারত, তবে এমার কথা যে সে সবাই থেকে নিয়েই পালাবে। এরপর তারা দুইজন আবারও অরফানেজে মাঠে আসে, যেখানে একটি বাচ্চা ছেলে ইজাবেলার কাছে এসে বলছিল যে সে এবং তার বন্ধু জঙ্গলে খেলা করছিল, তবে এখন সে তার বন্ধুকে খুঁজে পাচ্ছে না। এখানে ইজাবেলা তার হাত ঘড়ির দিকে তাকায় এবং সে একটি স্মাইল দিয়ে বলে তোমরা এখানেই থাকো, আমি একটু পর আসছি। কিছুক্ষণ পর ইজাবেলা সেই মেয়েটিকে খুঁজে নিয়ে আসে। এখানে এমা এবং নরম্যান বুঝে যায় যে ইজাবেলার কাছে হয়তো কোনো ট্র্যাকার আছে। এরপর রাতে এমা এবং নরম্যান
অনেকগুলো টেবিল ক্লথ চুরি করে রোপ বানানোর জন্য, যেটার মাধ্যমে তারা স্কেপ করবে। এখানে তারা সেই রোপটিকে একটি গাছের মধ্যে লুকিয়ে ফেলে এবং এখানে এমা বলে যে তাদেরকে রেখেও তাদের দলে সামিল করা উচিত, কারণ রে স্মার্ট এবং সে তাদেরকে সাহায্য করতে পারবে। রে যে তাদের কথা আগে থেকে শুনছিল, সে তাদেরকে বলে যে এখন কি তোমরা আমাকে ঘটনাটা বলবে। সবকিছু শোনার পর রে বলে যে তাদের তিনজনকেই পালানো উচিত, কারণ সবাইকে নিয়ে পালানো একটি বোকা বুদ্ধি এবং তারা কট খেয়ে যেতে পারে। তবে এখানে এমআই কথা যে যদি রে তাদেরকে সাহায্য করে তো তার অবশ্যই সবাইকে নিয়েই পালাতে পারবে। তো এই পর অরফানেজে ইজাবেলা তাদের সিস্টার ক্রোনের সাথে পরিচিত করেছিলেন, যে এখানে ইজাবেলাকে সাহায্য করার জন্য এসেছিলেন। এখানে এমা এবং নয়মান বুঝে যায় যে ইজাবেলা এটিতেই পেয়ে গেছে যে হয়তো কেহু বাইরের জগতের কথা জেনে গেছে, এই জন্য তাদের উপরে নজরদারি করার জন্য সিস্টার ক্রোনেসকে আনা হয়েছে। এখানে এমা নোটিস করে একটি বাচ্চার কানে কিছু একটা ফুলে আছে। এখানে তার মনে পড়ে ছোটতে তাদেরকে একটি টিকা দেওয়া হয়েছিল এবং তাদের সবাইদের কানেই আগে এরকম ফুলা ছিল। এখানে এমা বুঝে যায় যে এখানেই হয়তো সেই ট্র্যাকারটি আছে এবং গিল্টা নামে একটি মেয়ে এমার সকল অ্যাক্টিভিটি নোটিস করছিল। পরের দিন গিল্টা এটাও নোটিস করে যে এমা সীমান্ত এরিয়ার কাছে যাচ্ছে। সেখানে এমা, নয়মান এবং রে একসাথে মিটিং করছিল। এখানে এমা তাদেরকে বলে যে সে পেয়ে গেছে যে সেই ট্র্যাকারটি কোথায় আছে, সেটা আসলে তাদের কানে লাগানো আছে। তো এখন তারা আলোচনা করতে থাকে যে তারা কিভাবে সেই ট্র্যাকারটি নষ্ট করবে। তবে এখানে বড় প্রশ্ন হচ্ছে যে তারা সেই বাচ্চা দেখে নিয়ে কীভাবে পালাবে, তাদের তো ট্রেনিং দেওয়া লাগবে। তো এখানে তারা সিদ্ধান্ত নেয় যে তারা ট্যাগ গেমের মাধ্যমে বাচ্চাদেরকে ট্রেনিং দিবে। তো এখানে তারা সবাই ট্যাগ গেম খেলতে শুরু করে এবং সেই গেমে সিস্টার ক্রোনেসও যোগদান করে। এখানে সিস্টার ক্রোনেস সবাইকেই খুঁজে বের করে, তবে এন্ডে নরম্যান এবং রে তাকে হারিয়ে দেয়। তো এরপর ইজাবেলা সিস্টার ক্রোনের উপরে রাগান্বিত ছিল যে সে বাচ্চাদের সাথে ট্যাগ গেম খেলেছে। এখানে আমরা জানতে পারি যে সিস্টার ক্রোনের উদ্দেশ্য আসলে ইজাবেলাকে একটি ইনকেপেবল মম হিসাবে তুলে ধরা, যার ফলে সেই অরফানেজটি সিস্টার ক্রোনেই হয়ে যাবে। তো এইবার এমা, নয়মান এবং রে তাদের টিমটিকে স্প্যান্ড করে সিদ্ধান্ত নেয় এবং তারা ডন এবং গিল্ডাকেও তাদের দলে সামিল করে। তবে তারা তাদেরকে এটা বলে না যে বাহ্যিক জগতে বাচ্চাদেরকে রাক্ষসদের খাবার বানানোর জন্য পাঠিয়ে দেওয়া হয়। তারা এটা বলে যে কনিকে খারাপ মানুষদের কাছে তুলে দেওয়া হয়েছে এবং তারা তাকে উদ্ধার করার প্ল্যান করছে। এখানে তাদের সন্দেহ ছিল যে বাচ্চাদের মধ্যে হয়তো কেহু মমেই গুপ্তচর, যে মমকে সকল ইনফরমেশন দিচ্ছে। এখানে নয়মান তার বুদ্ধির মাধ্যমে এটা বের করে নেয় যে আসলে রে হচ্ছে সেই গুপ্তচর। এখানে রে বলে যে সে সামহাও বাইরের জগতের কথা জেনে গেছিল এবং ইজেবেলা তার মুখ বন্ধ রাখার জন্য তাকে বাইরের জগৎ থেকে সকল রকমের সুবিধা দিত এবং সে রেখে কথাও দিয়েছিল যে তাকে অনেক বছর এই অরফানেজে রাখা হবে এবং এই বিনিময়ে রে ইজাবেলাই গুপ্তচর হয়ে গেল। এখানে নয়মান বলে যে সে এখনো তাদের দলে হয়ে কাজ করতে পারবে। সে তাকে ইজাবেলাকে ফলস ইনফরমেশন দিতে বলে এবং এখানে রেও একটি শর্ত রাখে যে নয়ম্যানকে এমাকে ধোকা দিতে হবে। তারা এমন দেখাবে যে তারা সকল বাচ্চাদেরকে নিয়েই পালাবে, তবে বাস্তবে রে, নয়ম্যান, এমা, গিল্ডা এবং ডনি শুধু পালাবে। এখানে নয়ম্যান সেই শর্তে রাজি হয়ে যায়। এরপর তারা আবার সেই জঙ্গলে মিটিং করছিল এবং এখানে এমা জানতে পারে যে তাদের বন্ধু রে তো ইজাবেলায় গুপ্তচর। তবে এখানে এমা নিশ্চিত হয় যে তারা সকল বাচ্চাকে নিয়েই পালাবে এবং রে তাদের সাহায্য করবে। তবে এখানে ডন এই বিষয়ে রেগেছিল যে তাদেরকে মিটিং এ ডাকা হয়েছিল না। তো রাতে তারা সেই অরফানেজের ব্যাপারে কথা বলতে থাকে। এখানে এমা বলে যে প্রতি রাতে মম তার রুম থেকে কোথাও যিনি উধাও হয়ে যায়, তো হয়তো ওনার রুমে একটি সিক্রেট রুম আছে যেটার মাধ্যমে তিনি হেডকোয়ার্টারের সাথে যোগাযোগ করেন। তো এখানে ডন এবং গিল্ডা সেই সিক্রেট রুমটি কোথায় আছে সেটাই লোকেশন জেনে যায় এবং তারা সেই সিক্রেট রুমের ভিতরে যায়, যেখানে তারা সকল বাচ্চাদের খেলনা দেখতে পায় এবং এখানে তারা বুঝে যায় যে কোথাও না কোথাও তো সমস্যা আছেই। অন্যদিকে এমা, নয়বেন এবং রে এই বিষয়ে আলোচনা করছিল যে বাইরের জগতে কি আদৌ মানুষ আছে। তো এখানে এমা তাদেরকে লাইব্রেরিতে নিয়ে আসে, যেখানে সে উইলিয়াম বিনারবাই লেখা কিছু বই দেখায় এবং সেই বইয়ে কিছু কোড মেসেজ ছিল। সেগুলোর মাধ্যমে তারা বুঝতে পারে বাইরের জগতে এখনো মানুষ থাকে। রাতের বেলা ডন এবং গিল্ডা তাদের বলে দেয় যে তারা সেই সিক্রেট রুমে গেছিল এবং এখানে তারা সত্যিটা জানতে পারে যে বাচ্চাদের আসলে রাক্ষসদের খাবার করে দেওয়া হয়। যেই বিষয়টি জানতে পেরে তারা অনেক বেশি রেগে যায় যে তাদেরকে এই ব্যাপারটি বলা হয়নি। তবে এরপর তাদের মাঝে সবকিছু আবার স্বাভাবিক হয়ে যায়। তবে এই পরদিন সিস্টার ক্রোনেস তাদের কাছে আসে এবং তিনি বলেন কাল রাতে আমি তোমাদের সকল কথা শুনে ফেলেছি এবং এখানে তিনি নিজের প্ল্যানের কথা তাদেরকে বলে এবং এখানে বলে যে আমি তোমাদের সাহায্য করব, কারণ যদি তোমরা পালিয়ে যাও তো ইজাবেলাকে একটি ইনকেপেবল মম হিসেবে ঘোষণা দেওয়া হবে এবং এই অরফানেজটি আমার হয়ে যাবে এবং এখানে কেউ কাউকে ধোকা দিতে পারবে না, কারণ
কারণ এখানে দুইজনায় সিক্রেট প্ল্যানের কথা জানে। এখানে ইজেবেলা রেখে একটি ক্যামেরা গিফট করে ভালোভাবে তার কাজ করার জন্যে। এরপরে তারা এখানে প্ল্যান বানায় যে তার পরের দিন দেওয়ালে ওই পায়ে কি আছে সেটা দেখতে যাবে। তো এখানে প্ল্যান হয় যে রে ইজেবেলাকে ডিস্ট্র্যাক্ট করবে এবং গিল্ডা এবং ডন বাহির থেকে সব নজর রাখবে এবং এই সবের মাঝে এমা এবং নরম্যান রোপের মাধ্যমে দেওয়ালের উপরে উঠে সবকিছু দেখবে। তবে এই সবের মাঝে সিস্টার ক্রোমকে সেই অরফানেজ থেকে বের করা হয় কারণ তাকে অন্য একটি অরফানেজে এজ এ মম ডাকা হয়েছে। তবে এখানে বের হতেই তার গ্র্যান্ডমায়ের সাথে দেখা হয় এবং এখানে ক্রোনেস জানতো যে ইজাবেলা ইচ্ছা করে তাকে বের করার জন্য এই কাজসাজি করেছে। তো এখানে সে গ্র্যান্ডমাকে সব বলে দেয় যে কিভাবে কিছু বাচ্চারা পালানোর চেষ্টা করছে। তবে এখানে গ্র্যান্ডমা বলে যে তোমার ওইসবে চিন্তা করার দরকার নেই, ইজাবেলা ট্যালেন্টেড এবং আমার তার উপরে বিশ্বাস আছে। এই বলে একটি মস্তায় এসে সিস্টার ক্রোনকে মেরে ফেলে। তো নেক্সট ডেটে এমা, নরম্যান, রে, ডন, গিল্ডা তারা নিজেদের প্ল্যান মতো এগোচ্ছিল। তবে এখানে মমেই তাদের প্ল্যানের সকল কথা জেনে গেছিল এবং তিনি রেখে একটি ঘরে আটকে রেখে এমা এবং নরম্যানের কাছে চলে যায়। ডন কোনো রকম সেই রুমের দরজা ভেঙে রেখে বের করে। অন্যদিকে ইজাবেলা নরম্যান এবং এমার কাছে ছিল। এখানে তার এমন দেখাচ্ছিল যে তারা সেখানে খেলছে। তবে এখানে ইজাবেলা বলে যে নাটক করার দরকার নেই, সে সব কিছু জেনে গেছে। এখানে এমা নরম্যানকে দেওয়ালের উপরে উঠতে পড়ে এবং সে মমকে ধরে ফেলে। তবে এখানে ইজাবেলা এমার পা ভেঙে ফেলে। এখানে ইজাবেলা বলে আমি তোমাদেরকে মারতে পারবো না এবং গুরুতরভাবে আহতও করতে পারবো না। এই আঘাতের পর তুমি কিছুদিন খেলা করতে পারবে না, তবে চিন্তা করো না, তুমি সুস্থ হয়ে যাবে। এবং সে ডনকে উদ্দেশ্য করে বলে কিছু মানুষ তোমাকে অ্যাডপ্ট করার জন্য খুব শীঘ্রই আসবে। তো এখন যে কোনো উপায়ে তাদেরকে নরম্যানকে বাঁচাতে হবে। এখানে রে সেই ট্র্যাকার নষ্ট করে ডিভাইস বানিয়ে ফেলেছিল এবং তার এখানে নরম্যানকে পালিয়ে যেতে বলে। তবে এখানে নরম্যান দেয়ালের উপরে উঠে দেখে যে সেখানে অনেক বড় একটি গর্ত আছে। এই কথাটি সে এসে বাকি সবাইকে বলে এবং সে বলে কিছু দূরে তাদের হেডকোয়ার্টার আছে যেখানে একটি সেতু আছে এবং ওটাই ওখান থেকে বের হওয়ার একমাত্র পথ। তো এই পর নরম্যানকে ফেয়ারওয়েল দেওয়া হয়। এখানে নরম্যান সেই ট্রাকের সামনে আছে, তবে তাকে একটি রুমে ওয়েট করার জন্য বলা হয় এবং সেই রুমে সে কিছু একটি দেখে একেবারে আশ্চর্য হয়ে যায়। তো এখন সে কি দেখলো? ये राज भी उसी के साथ चला गया। বাট এনিওয়ে নরম্যানে যাওয়ার পর এখানে রে এবং এমা একেবারে ভেঙে পড়েছিল। তারা দুইজনে একেবারে গিভ আপ করে দিয়েছিল। এরপর রাতে আমরা ইজাবেলাকে দেখি যে ক্যালেন্ডার দেখছিল এবং ক্যালেন্ডারে একটি নির্দিষ্ট তারিখে রে এই নাম লেখা ছিল, অর্থাৎ সেই দিন রেকে ফেয়ারওয়েল দেওয়া হবে। তবে সেই রাতে রে নিজের গায়ে আগুন লাগিয়ে দেয়, এই ফলে গোটা অরফানেজেই আগুন লেগে যায় এবং এখানে ইজাবেলা সকল বাচ্চাদের সামলাতে এবং আগুন নিভাতে ব্যস্ত হয়ে যায়। এই মাঝে সকল বাচ্চারা সেই অরফানেজে পালানোয় একেবারে প্রস্তুতি করে নিয়েছিল এবং এখানে আমরা দেখি যে রে বেঁচে ছিল। আসলে রে যে পুড়ে যাচ্ছে এটা একটি নাটক করা হয়েছিল এবং এখানে রেকে কিছু জানানো হয়েছিল না। তবে বাস্তবে এমা এবং নরম্যান সবাইকে রাক্ষসদের কথা বলে দিয়েছিল এবং তারা গোপনে ট্রেন হচ্ছিল। ইজাবেলা বুঝতে পারে যে বাচ্চারা পালাচ্ছে, এই জন্য সে হেডকোয়ার্টারে কন্ট্যাক্ট করে যে বাচ্চারা পালিয়ে গেছে এবং সেই সেতুই কাছে সকল রাক্ষসেরা প্রস্তুত হয়ে যায় বাচ্চাদেরকে ধরার জন্য। এখানে রে নোটিস করে যে ছোট বাচ্চারা নাই। এখানে এমা বলে যে তারা এখনো অনেক ছোট এবং তারা সেই পরিস্থিতিতে সার্ভাইভ করতে পারবে না, এই জন্য পরে এমা এসে তাদেরকে বের করে নিয়ে যাবে। এবং এমা এখানে এটাও বলে যে তারা সেতু দিয়ে যাবে না, কারণ ইজাবেলায় এটাই মনে হবে যে তারা সেতু দিয়ে পালাবে, এই জন্য সেতুতে হয়তো অনেক সিকিউরিটি রাখা হবে, এই জন্য তারা এই গর্তটি পার করে পালাবে এবং এখানে তারা দড়ির মাধ্যমে সেই গর্তটি পার হয়। সবাই মোটামুটি পার হয়ে গেছিল, শুধু এমা বাকি ছিল। তবে তখন সেখানে ইজাবেলা চলে আসে। তবে এমা তার সামনে তাকে বিদায় জানিয়ে পার হয়ে যায় এবং এখানে আমাদের ইজাবেলায় পাস দেখানো হয় যেখানে তার ফেয়ারওয়েলের দিনে তাকে দুইটি অপশন দেওয়া হয়েছিল, রাক্ষসদের খাওয়ার হও অথবা মম হওয়ার জন্য প্রশিক্ষণ করো। তো সেইখানে মম হওয়ার প্রশিক্ষণ চুজ করেছিল। তো এখানে সকল বাচ্চারা পালিয়ে যায় এবং এখানে ইজাবেলা নিজেই হার মেনে নেয় এবং সে বাচ্চাদের উদ্দেশ্য করে বলে গুড বাই চিলড্রেন্স অ্যান্ড বি কেয়ারফুল। এরপর এখানে আমরা এমাদের সিন দেখি যারা সেই জঙ্গল থেকে বের হয়ে গেছিল এবং বাইরের জগতে তাদের প্রথম সকাল হয় এবং এখানেই এই অ্যানিমেটি শেষ হয়। তো এখন অনেক কিছুই হয়তো এই অ্যানিমেটি এক্সপ্লেন করার সময় আমার কাছে বাদ পড়ে গেছে, তো সেই জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। বাট এনিওয়ে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব যা করার করে দিবেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।